টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা। একদিন প্রধানমন্ত্রী হতে পারেন নাহিদ, বললেন প্রেস সচিব। কেরানীগঞ্জে ছিনতাইকারী ছুরিকাঘাতে নারীর মৃত্যু। জানাবো কেরানীগঞ্জের ঘটনায় নতুন মোড়, স্বামী বলছে ছিনতাই নেপথ্যে পরকীয়া। এবং সর্বশেষ জানাবে বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পিত শক্তি ভারত, বললেন ডক্টর তাহের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহ যুবককে পিটিয়ে হত্যা। গাজীপুরে টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। রাত 10:30টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ওই যুবকের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত 8:30টার দিকে স্টেশন রোড এলাকায় এক পথচারী মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ওই যুবক। এ সময় স্থানীয় কয়েক ব্যক্তি তাকে ধরে ফেলেন। পরে তাকে স্টেশন রোড সংলগ্ন একটি ফাঁকা জায়গায় নিয়ে পিটুনি দেন উপস্থিত লোকজন। এ সময় ওই যুবকের শরীর নিস্তেজ হয়ে পড়ে। পরে টঙ্গী পূর্ব থানার পুলিশ রাত 10:30টার দিকে আহত যুবককে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ এহতেশাম বলেন, খবর পেয়ে রাত 10:30টার দিকে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মূলত ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় লোকজন তাকে পিটুনি দিয়েছেন। তবে এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান। একদিন প্রধানমন্ত্রী হতে পারেন নাহিদ, বললেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুক বার্তায় প্রেস সচিব জানান, দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব নাহিদ ইসলাম। তার বয়স মাত্র 26 এবং এরই মধ্যে তিনি একজন নৃশংস নৈরশাসকের বিরুদ্ধে একটি বড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতির অঙ্গনে আরও কয়েক বছর বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন। পোস্টের সবশেষে তিনি লিখেছেন, একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতেও পারেন। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু। ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে সীমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। সীমাকে হাসপাতালে নিয়ে আসা তার স্বামী আক্তার হোসেন বলেন, সন্ধ্যার দিকে আমার মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীরা আমার স্ত্রীকে কুপিয়ে তার কাছে থাকা 2,000 টাকা ও তার কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি খবর পেয়ে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় সীমা নামে এক নারীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জের ঘটনায় নতুন মোড়, স্বামী বলছে ছিনতাই নেপথ্যে পরকীয়া। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় সীমা বেগম নামে 40 বছরের এক নারী নিহতের ঘটনার নতুন মোড় নিয়েছে। নিহতের স্বামী আক্তার হোসেন বলেছেন, তার স্ত্রী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। অন্যদিকে পুলিশ দাবি করছে, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ইতিমধ্যে ঘটনায় জড়িত ইমাম হোসেনকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। রাত 8টার দিকে গুরুতর আহত অবস্থায় সীমা নামের ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। স্থানীয়রা দাবি করছে, নিহত সীমা বেগম ও আটক ইমাম হোসেনের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক ইমাম কেরানীগঞ্জের আগানগরের আমবাগিচা বউবাজার এলাকায় ভাড়া থাকতেন। তার প্রেমিকা সীমা আক্তার আগানগর ছোট মসজিদ এলাকায় ভাড়া থাকেন। পরকীয় সম্পর্কের জের ধরে সন্ধ্যায় সীমা ইমামের ভাড়া বাড়িতে দেখা করতে আসেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমাম সীমাকে কুপিয়ে জখম করে। তখন সীমা চিৎকার করলে আশপাশের লোকজন ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সীমাকে হাসপাতালে নিয়ে আসা স্বামী আক্তার হোসেন বলেন, আমি কাজে ছিলাম। ঘটনার খবর পেয়ে ওই বাসার দিকে রওনা হয়। সে বাসায় ঘটনাটি ঘটেছে সেটি আমার বাসা থেকে 3-4 মিনিটের দূরে। সেখানে গিয়ে আমার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে আশপাশের লোকজন আমাকে জানায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ওই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে
এলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। পরকীয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ইমাম নামে কাউকে চিনি না, আমার স্ত্রী পরকীয়া করতে এমন বিষয় আমি কিছু জানি না। আমি এখনো পর্যন্ত জানি এটা ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারী আমার স্ত্রীকে হত্যা করেছে। আমার মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটেছে। আমার 16 বছরের একটি ছেলে, 12 বছরের একটি ছেলে ও 7 বছরের একটি মেয়ে রয়েছে। আমার স্ত্রীর মাথায় শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, সীমা আক্তার হত্যাকাণ্ডের ঘটনাটি ছিনতাইয়ের ঘটনা নয়। নিহত সীমা আক্তারের সঙ্গে ইমাম হোসেন নামে ওই যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি আরো জানান, নিহত সীমা সন্ধ্যায় তার পরকীয়া প্রেমিকের বাসায় যান। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমাম হোসেন তাকে কুপিয়ে জখম করে। পরে অভিযুক্তকে লোকজন ধরে পুলিশে সোপর্দ করে। বর্তমানে ইমাম পুলিশ হেফাজতে রয়েছে। আটক যুবকের বাড়ি ফুলার চরফ্যাশনে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে। বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পিত শক্তি ভারত, বললেন ডক্টর তাহের। বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্যে কারা আছে সেটা এখন স্পষ্ট করে আসেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ইশারা, ইঙ্গিতে এবং নানা তথ্য উপাত্তের ভিত্তিতে এটা পরিষ্কার করে বোঝা যায় এটা তাৎক্ষণিক সে সময়ের কোনো ঘটনা নয়। কারণ ডাল ভাতের কর্মসূচির বৈষম্যের প্রতিবাদে তাৎক্ষণিক প্রক্রিয়া এত উচ্চ পর্যায়ের এতগুলো সৈনিককে হত্যা করার ঘটনাটি স্বাভাবিক বলে বিবেচিত হতে পারে না। কিছু মারা যেতে পারত, 2-4 জনকে গুলি করে দিতে পারত, কিন্তু 57 জন চৌকস সেনা কর্মকর্তা এর পেছনে নিশ্চয়ই বড় কোনো পরিকল্পনা আছে। সেই পরিকল্পিত শক্তি ভারত। পরিষ্কার করে বলতে চাই, এই ঘটনায় ভারত জড়িত। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ভারতের এই দেশীয় যে সংস্করণ, ভারতীয় বাংলাদেশীয় এজেন্ট বললে কভার হয় না। ভারতীয় এখানকার যে প্রক্সি, তাদের মাধ্যমে এটা বাস্তবায়ন করা হয়েছে। এর কারণ উদ্দেশ্য না বললেও আমরা জানি। এখন আমরা যেটা মনে করি যে স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে, সেটার যে চেয়ারম্যান তিনি ওয়াদা করেছেন যে তিনি যথাযথভাবে সত্য উদ্ঘাটন করবেন এবং সঠিক তথ্যের মাধ্যমে দোষীদের যার যতটুকু দোষ আছে সেভাবে সঠিক বিচার উনি করবেন। আমরা চাই তার বক্তব্য সত্য প্রমাণিত হোক। তবে একটি কথা দাবি করি, এটার জন্য আর সময় নেওয়ার কোনো সুযোগ নেই। পজিটিভ পলিটিক্স করতে হবে। মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ইসলামের জন্য না, দেশের জন্য আজ আমাদের পরিবর্তন দরকার। এদেশে পরিবর্তন আনতে হবে এবং সেটা পজিটিভ পলিটিক্স। অন্যকে গালি দিয়ে রাজনীতিতে মানুষের হৃদয় অর্জন করা যায় না। রাজনীতি একটা উন্নত মানের কাজ। এখানে গালি আসবে কেন? মিথ্যাচার আসবে কেন? এখানে কারো দাবি আদায়ের জন্য হিংস্রতর শক্তির প্রয়োগ হবে কেন? এইসব জিনিসই আজ বাংলাদেশের প্রধান সমস্যা। সবাইকে আহ্বান জানাবো এগুলো পরিহার করার জন্য। ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে জামায়াতের নেতা বলেন, 6 মাসের ব্যবধানে এখন আবার মনে হচ্ছে আজকে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার আকাশে দুর্যোগের ঘনঘটা। আমরা মনে করি বাংলাদেশ যদি আজ সঠিক লক্ষ্যের দিকে আগাতে হয় তাহলে ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশের সব মানুষের রাজনীতি করার অধিকার আছে। আজ একটা নতুন দল আত্মপ্রকাশ করছে বলে আমরা শুনেছি, তাদেরকে অভিনন্দন জানাই। চরিত্রবান, দেশপ্রেমিক, আত্মত্যাগী, সাহসী নেতৃত্ব প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জন্য স্বাধীনতা, স্বার্থ ও সার্বভৌমত্ব, কার্যকর গণতন্ত্র, সুস্থ ও অংশগ্রহণমূলক নির্বাচন, প্রবাদ নির্বাচন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও নৈতিকতা ও আলোকিত সমাজ গঠনের প্রক্রিয়া, এই 6টি বিষয় প্রয়োজন। এই 6টি বিষয় নিয়ে কারো দ্বিমত করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।